আমি যখন ভাবির রুমে গেলাম, যখন আমি প্রস্তুত হচ্ছিলাম তখন কাজের মেয়ে দেখে ফেলে। ওর বয়স বেশি না, 14-15 হবে। তারপর কাজের মেয়ে বলল, আমি সাহেব বাড়িতে আসলে সব বলে দিব। আমি বললাম, তুই কি চাস তোকে সব দিব, তারপরও তুই আমাদের গোপন কথা বলবি না? কাজের মেয়ে তখন বলল, আমি চাই আমার সাথে এক রাত, বাকিটা গল্পতেই শোনাচ্ছি। আমি 22 বছরের যুবক, একটা ঔষধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতাম। চাকরির কারণে আমাকে সবসময় ডাক্তারদের ভিজিট করতে হতো। একদিন বড় শহরের এক নামকরা হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে। ডাক্তার এক রোগীকে দেখতে ছিল, আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতে লাগলাম। তখন প্রায় রাত 9টা বাজে। এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা 16 বছরের মেয়েকে নিয়ে ঢুকতে দেখতে পেলাম। পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে। মহিলার বয়স 25 হবে। দেখতে অনেক লম্বা আর অনেক সুন্দরী, যে কোনো ছেলে দেখলে তার প্রতি দুর্বল হয়ে পড়বে। আমি তার দিকে চেয়ে রইলাম। সে একটা হাতা কাটা চিকেন কাপড়ের জামা পরেছে। মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডাক্তার দেখাবো, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বলল, আপনাকে 3 দিন পরে আসতে হবে, এর আগে সম্ভব না। মহিলা বলল, না ভাই প্লিজ, আমাকে কালকে ব্যবস্থা করে দিন। কিন্তু সহযোগী বলছে, না ম্যাডাম, কালকে কোনোভাবে সম্ভব না। এবার মহিলা কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিয়ে বলল, আপনি একটু চেষ্টা করে দেখেন না? আমি তার দিকে চেয়ে রইলাম। আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে। আমি বললাম, আপনি একটু বসেন, ডাক্তার ফ্রি হলে আমি আলাপ করে দেখছি। কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম, আমার এক পরিচিত রোগী আছে, আপনাকে কাল একটু সময় দিতে হবে। যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই, তাই সে তার সহযোগীকে ঢেকে সব চেক করে আমাকে বলল, কালকে সকাল 10টায় আমি সময় দিতে পারব। আমি এসে মহিলাকে বললাম সকাল 10টায় সে আসতে পারবে কিনা। সে রাজি হলো এবং আমাকে অনেক ধন্যবাদ দিল। আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম। তাকে বললাম, ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার পরিচিত, তাই সে রাজি হয়েছে। সে বলল, তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে। আমি বললাম, এতে কোনো সমস্যা নেই, আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে। তার চেহারায় একটা হাসি দেখলাম। আমি বললাম, আমার নাম হামিদ। সে বলল, তার নাম রুবিনা। সে বিবাহিত, তার স্বামী সিঙ্গাপুর থাকে, সেও 15 দিনের ভিতর সেখানে চলে যাবে। সবকিছু রেডি হয়ে গেছে। এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে। আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম। সে বলল, আমার বাসায় চলেন, এক কাপ চা খেয়ে আসবেন। আমি বললাম, আর একদিন যাব। কিন্তু রুবিনা অনেক অনুরোধ করল, এরপর আমি রাজি হলাম। তারা দুজন একটা রিকশায় উঠল, আমি আমার হোন্ডা নিয়ে তাদের পিছু পিছু গেলাম। তাদের বাসায় যেয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিল। তারা আমাকে অনেক ধন্যবাদ দিল তাদের বুকে সাহায্য করার জন্য। এরপর আমাকে চা দিল। আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম। তখন রুবিনা বলল, হামিদ, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। আমি বললাম, আমাকে আপনি না বলে তুমি করে বলবেন। আমি বয়সে আপনার ছোট হব, আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে থাকতে পারি। রুবিনা রাজি হল। এরপর বলল, হামিদ, কালকে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের বাড়ি যাবে, তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি বললাম, ঠিক আছে, আমি সকাল 10টার সময় চলে আসব। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি খুশি মনে বাসায় ফিরে আসলাম। আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না। আমি সবসময় তা ফলো করে বেড়াই। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুবিনা ভাবির কথা ভেবে শান্ত হলাম। আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে রুবিনা ভাবির বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম রুবিনা ভাবি রেডি, আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। আমি আমার হোন্ডার পিছে রুবিনা ভাবিকে নিয়ে চললাম, তারপর বাসার সামনে হাজির হলাম। আমি একটু লজ্জা পেলাম, জানি না রুবিনা ভাবি কি ভাবছে আমার সম্পর্কে। আমার কেন জানি মনে হল রুবিনা ভাবি ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে। এভাবে চলতে চলতে প্রায় আধা ঘন্টা লেগেছিল। ডাক্তার সাহেব তখনও আসে নাই, তাই ভাবি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল।
আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম। আমি বারবার ভাবির দিকে তাকাচ্ছিলাম। ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে দেখল। ডাক্তারের কাজ শেষ হলে আমি আবার ভাবিকে হোন্ডায় চড়িয়ে বাসায় নিয়ে গেলাম। বাসার কাছাকাছি আসতেই রুবিনা ভাবি আমার হোন্ডা থেকে নেমে পড়ল। বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে। কাজের মেয়ে একা বাসায়। ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল। একটু পর ভাবি বলল, আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ হ্যাং হয়ে আছে। তুমি কি দেখবে, কি সমস্যা? আমি বললাম, ঠিক আছে ভাবি, কোথায় নিয়ে আসেন? রুবিনা ভাবি বলল, আমার বেডরুমে আছে, তুমি আস। আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বলল, তুমি দেখ, আমি একটু কাজ করে আসছি। কাজের মেয়েকে বলল আমাকে চা দিতে। আমি ল্যাপটপ নিয়ে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে দিলাম। তারপর রিস্টার্ট করে দেখলাম ঠিকমতো কাজ করছে। আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি। প্রায় 10 মিনিট পর রুবিনা ভাবি আসল। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তারপর রুবিনা ভাবি আসলো। আমি হাঁ করে তাকে দেখতে লাগলাম। ভাবি বলল, এমন করে কি দেখছ? সে বলল, আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি। ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল। একটু পর কাজের মেয়ে আমাদের চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করলাম। রুবিনা ভাবি অনবরত হাসতে লাগল। আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম। আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো। আমি কি করব বুঝতে না পেরে ভাবির দিকে তাকালাম। রুবিনা ভাবি হাসতে লাগল। হাসতে হাসতে বলল, দেখ হামিদ, আমি প্রায় 1 বছর হলো একা একা থাকি। আমারও তো কিছু পেতে ইচ্ছে করে। কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে। তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগল। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। রুবিনা ভাবি হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। রুবিনা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো। এমন সময় হঠাৎ করেই দরজার বাহির থেকে 16 বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল। আমি মনে মনে বললাম, আসার আর সময় পেলি না। রুবিনা ভাবিকে কাজের মেয়ে বলল, আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন? রুবিনা ভাবি বলল, আমি যা খুশি তাই করছি। তোর তো সাহস কম না, আমি এখানে কি করছি তাই তুই জিজ্ঞেস করলি আমারে? কাজের মেয়ে বলল, ম্যাডাম, আমি তো খারাপ কিছু বলি নাই। ম্যাডাম বলল, তুই এখন যা, তোর রুমে গিয়ে ঘুমা। কাজের মেয়ে তখন বলল, ঠিক আছে ম্যাডাম, আমি যাব, কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না। সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দিব। কাজের মেয়ের মুখে এইসব কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হলো। আমি বললাম, এই ছোট লোক, আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবে? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন। বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে? আমি বললাম, তুই কাল থেকে এই বাসায় আসবি না। আমি তোর চেহারা দেখতে চাই না। তুই দিন দিন বড় পাকামি করছিস। ঠিক আছে ম্যাডাম, আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই। তবে ম্যাডাম, আপনি মনে রাখেন আজকের দিনের কথা। আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না, আর বলেও দিব। আমি কাজের মেয়েকে বললাম, এইগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না। কাজের মেয়েটি তখন বলল, বিশ্বাস কিভাবে করাতে হয় তা আমার জানা আছে। কাজের মেয়েটি তখন বলল, আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। একটা অচেনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা আজ বাচ্চা ছেলেও বুঝবে। কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না। আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে। আমি এখন কি করবা বুঝতেছি না। তখন হামিদ বলল, ঝগড়া করে কোনো সমাধান হবে না। আরও মানসম্মান যাবে, আর তাই আমি এর সমাধান করছি। ভাবি, আপনি কোনো কথা বলবেন না? আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে? কাজের মেয়েটি বলল, আমি কিছু চাই না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে, আমাদের কথা কাউকে বলবে না? কাজের মেয়েটি বলল, একটা জিনিস আছে, যদি দেন তাহলে আমি কাউকে বলবো না। আমি বললাম, এই তো কাজের মেয়েটি অনেক লক্ষ্মী আছে, ঠিক আছে বলো তোমার কি জিনিস চাই। কাজের মেয়েটি তখন বলল, আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই। কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। আরে বলে কি? আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম, এর আগে কি তুমি এরকম হয়েছে তোমার সাথে? কাজের মেয়েটি বলল, না হয়নি, আমি আজ চাই। আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম, দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে।
আচ্ছা তুমি নিজেই বলো এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে? কাজের মেয়েটি বলল, আমার পাশের বাড়ির বান্ধবী, সে আমার থেকে 3 বছরের ছোট, তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না। আমি কাজের মেয়ের প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে। আমি তখন কাজের মেয়েটিকে দমক দিয়ে বললাম, তুমি যে এসব বলছো তোমার কি ভয় করছে না? ভয় করবে কেন, আজকাল তো এসব বিষয় পানিভাত। আরে বলে কি, আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দিবে তাই তো? যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব। এতে আপনারও সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে। আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না। আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম। রুবিনা ভাবি বলল, আপনি কি বলছেন এসব, ও কি পারবে আপনার সাথে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম, দেখো, ওর মুখ চাপা দিয়ে কথা ডেকে রাখার জন্য এছাড়া আর আমাদের উপায় নাই। সে পারুক আর না পারুক সেটা তার বিষয়, আমি চেষ্টা করে তো দেখতে পারি। রুবিনা, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, পরে সমস্যা হলে আপনি বুঝবেন। সেই চিন্তা তোমার করতে হবে না, আমি সব সামলে নিব। আমি তখন কাজের মেয়েটিকে বললাম, কোথায় যেতে হবে বলো? কাজের মেয়েটি বলল, এই বাসায় আরও একটি রুম আছে। যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে। কোথায় সেই রুম? কাজের মেয়েটি বলল, আসুন আমার সাথে। আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম। তারপর সে একটা ছোট্ট রুমে থাকে। সেই রুমে আমাকে নিয়ে গেল। আর রুবিনা ভাবি বলল, আপনি যান, চিন্তা কইরেন না, আমি আছি বারান্দায়। আমি রুবিনা ভাবিকে বললাম, ঠিক আছে, আপনি বারান্দায় থাকেন। তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম। কাজের মেয়ে বলল, আপনি অনেক সুন্দর দেখতে। আমি বললাম, তাই? কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল। আমি হামিদকে বললাম, দেখুন, আমি দরজাটা নক করে ঠিক করিনি। সে বলল, উত্তম কাজ করেছ। কাজের মেয়েটি তখন বলল, আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা চা খাবেন না? সে বলল, চা খেলে মোট ভালো থাকে, তুমি চা বানালে আমি অনেক খুশি। আর চাটা খেয়ে নিলে ভালোই হবে। আমি হামিদের জন্য চা বানালাম। আমি হামিদকে চা হাতে তুলে দিলাম। হামিদ বলল, তুমি চা খাবে না? আমি বললাম, আমি চা খাই না। আপনি খান, আমার চায়ের প্রশংসা সবাই করে, আপনিও করবেন আশা করি। তারপর আমি চা খেতে শুরু করলাম। আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি চা খেতেই আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছেছ। আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে। কাজের মেয়েটির হাতে আরও একটি চা দেখতে পেলাম। আর সেই চা ম্যাডামকে দিয়ে আসলো। কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমি বুকের জ্বালা পুরায় ছটফট করতেছিলাম। ম্যাডামের কাছে চা নিয়ে যেতেই বলল, হয়েছে তোর কাজ? আমি বললাম, না ম্যাডাম, এখনো শুরু করিনি। আমি বললাম, দে চা, দিয়ে তাড়াতাড়ি যা। এইদিকে ম্যাডাম চা খেতে শুরু করল। আমি আমার রুমে গিয়ে দেখি হামিদ চা খেয়ে মরে পড়ে আছে। আমি এটাই চেয়েছিলাম। আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি। যে কাজ আল্লাহ পছন্দ করে না, আমি সেই কাজ করার আগেই আমি দুজনকেই শেষ করে দিয়েছি। আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এই দুই শয়তানকে শেষ করার। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তারের বউ আন্টি খুব লোভী ছিল। আমার কাছে যখন তখন জামাকাপড়, টাকা পয়সা চাইত। আন্টির একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দরী। আন্টি একদিন আমার কাছে 5,000 টাকা চাইল। আর বলল, আমি তোমাকে এমন কিছু দিব যা কেউ দিতে পারবে না। তারপর মাত্র 5,000 টাকার বিনিময়ে আন্টির 12 বছরের মেয়েকে দিয়ে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে মূল গল্পটা বলি। কলেজে ওঠার পর আমার একজন গণিত টিচারের প্রয়োজন হয়। তবে সবাইকে বলেও সেরকম ভালো টিচারের খোঁজ পাইনি। শেষে আমাদের ক্লাসে একটা মেয়েকে ওর স্যারের ব্যাপারে কথা বলতে শুনে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম কলেজের পাশেই একজন থাকে। উনি খুবই ভালো গণিত পড়ায়। মেয়েটার নাম আর ফোন নাম্বার নিলাম। পরের দিন সকালে ও দাঁড়াল কলেজের গেইটের সামনে। আমিও পৌঁছালাম। তারপর ওর সাথেই স্যারের বাড়ি গেলাম।
3 মাস উনার কাছে পড়তে পড়তে কিছু জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। স্যার মানুষ হিসেবে খুব যে বাজে তা নয়। চালাক চতুর তো খুবই। তবে পড়িয়েও খুব একটা বেশি আয় করে না। গরিবের জন্য প্রায় সময় কানে আসতো নানান রকম কথা। স্যারের বউয়ের নাম তুপসি। স্যার আমাদের টিচার বলে আমরা সবাই তার বুকে অ্যান্টি বলেই ডাকতাম। এই সময়ের মধ্যে আরও একটা জিনিস আমি খুব ভালো লক্ষ্য করলাম, সেটা হলো অ্যান্টি স্যারকে নিয়ে অনেক অভাব বোধ করেন। সে তার বউ বাচ্চার সব চাহিদা পূরণ করতে পারে না। তবে উনাকে নিয়ে সেরকম ভাবে তখন কোনো কিছু ভাবিনি। আমার বাবার বেশ টাকা পয়সা থাকায় আমি সবসময় খুব ভালো জামা কাপড় পরে যেতাম। দামি বাইক কিনে দিয়েছিল বাবা, তাতে করে পড়তে যেতাম। তবে বাবার করা আদেশ ছিল আমি যেন বাইক নিয়ে কলেজে না যাই। আর তার সেই আদেশ আমি মেনে নিয়েছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে স্যারের মেয়ের আমার প্রতি একটা আলাদা নজর ছিল। সেটা ছিল শুধুমাত্র আমার ব্যবহার করা দামি জিনিসগুলোর জন্য। এরকম ভাবেই ঈদের সময় এসে গেল। সবাই নতুন জামা কাপড় কেনা নিয়ে আলোচনা শুরু করলাম। যেহেতু আমাদের কলেজের প্রথম বছর আমরা একসাথে ঈদ করার প্ল্যান করলাম। আর আমার বাইক থাকায় আমার সহপাঠীরাও খুব ইচ্ছুক আমার সাথে বাইকে করে ঘুরে বেড়াতো। আমার কাছেও সেটা এক নতুন ব্যাপার। ঈদের প্রায় মাসখানেক আগের কথা, আমরা পড়াশোনা করে বের হতেই স্যার আমাকে বলেন, স্যার বলল তোমাদের আন্টিকে একটু মার্কেটে নামিয়ে দিও। সে নাকি কিছু কেনাকাটা করবে। মার্কেটটা বেশ দূরেই উনাদের বাড়ি থেকে। অটো করে যেতে হয়। বুঝলাম অটোর টাকা বাঁচানোর জন্যই এই পন্থা নেয়া। কারণ স্যার অ্যান্টিকে বলেছিল সে যেন ফেরার সময় হেঁটে চলে আসে। আমি উনাকে বসিয়ে নিয়ে গেলাম। অ্যান্টি কোনোদিন বাইকে বসেনি বলে তার খুব ভয়। সে বাইকে উঠল, আমি তাকে নিয়ে মার্কেটে গেলাম। মার্কেটের কাছে আসলাম। সেখান থেকে আমার বাড়ি সোজা রাস্তা। আর স্যারের বাড়ি উল্টো রাস্তায়, মানে আবার পিছনে যেতে হয়। অ্যান্টি বলল, একটু দাঁড়াবে? আমার বেশি কিছু না, একটা জামা কিনব। কিনা হয়ে গেলে আমাকে একটু ছেড়ে দিও বাড়িতে। আমি রাজি হয়ে গেলাম। বুঝলাম উনারও আমার প্রতি অন্য উদ্দেশ্য আছে। আবারও একই রকমভাবে ফিরলাম। অ্যান্টি আমায় বলল, তুমি এখানে আমাকে নামিয়ে দাও, তোমার স্যার দেখলে আমায় বকা দিবে। বলবে পায়ে হেঁটে আসতে বলেছিলাম। আর তুমি অন্যকে কষ্ট দিয়ে বাইক দিয়ে আসলে। তার খরচ বাড়ালে। আমি আন্টিকে এখানেই বাইক থেকে নামিয়ে দিলাম। পরের দিন আমি একটু আগেই চলে যাই পড়তে। বাইরে দাঁড়িয়ে শুনতে পাই অ্যান্টির কান্নার আওয়াজ। স্যারের কাছে টাকা নেই, তার বউ ছেলেকে কিছু কিনে দিতে পারছে না। আমার মাথায় একটা প্ল্যান এল। সেদিন বাড়িতে ফিরে মাকে বললাম, আমার তো অনেক নতুন জামা আছে যেগুলোর ভাঁজও ভাঙ্গিনি, সেগুলো আমি গরিবদের দেব। মা তো শুনেই লাফিয়ে উঠল ছেলের মুখে এই কথা শুনে। আমি বেছে বেছে আমার 4-5টা না পরা দামি শার্ট আর টি শার্ট নিলাম। ক্লাস শেষ করে সবাই চলে গেলেও আমি বাইরে বাজারের কাছে অপেক্ষা করতে লাগলাম। কারণ অ্যান্টি রোজ বাজার করতে আসতো। অ্যান্টি আসতেই আমি ব্যাগ থেকে বার করে জামাগুলো দিতে গেলাম। অ্যান্টি কিছুতেই নেবে না। অ্যান্টি বলল, আমি এসব কিছুতেই নিতে পারবো না। দেখো তোমার স্যার জানতে পারলে খুব রাগারাগি করবে। এই শাড়ি জামাকাপড় আমি নিতে পারবো না। আমি অনেক অনুরোধ করার পরে উনি রাজি হল। অ্যান্টিক এখন দিও না, তুমি বরং দুপুর 3টের সময় এসো। আমি বাড়ি ফিরে মাকে বলে তার একটা পুরনো দামি শাড়িও নিলাম। শাড়িগুলো মা একদিনও পরেনি। সেগুলো গিফট পেয়েছিল, তবে মা অত চকচকে শাড়ি পছন্দ করে না। আমি দুপুরে গেলাম। স্যার বাইরে গেছে কোনো কাজে, সন্ধে বেলা ফিরবে। মেয়ে স্কুলে। স্কুল শেষ হবে 4টাতে। তারপর কোচিং করে ফিরতে ফিরতে 6টা। আমি শাড়ি আর জামা গিফট দিতেই অ্যান্টির চোখে আমি হাসি দেখলাম। সেটা খুশির হাসি যে নয় তা বোঝার আমার যথেষ্ট ক্ষমতা ছিল। সেটা ছিল এক প্রকার লোভের হাসি। প্রথমে খুব বাহানা করছিল সেগুলো না নেয়ার জন্য। তবে 10,000 টাকা দামের শাড়ি ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা সবার থাকে না। অ্যান্টি বলল, তুমি আমাদের জন্য এত কেন করছো? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না এর বদলে। আমি বললাম, কি যে বল না অ্যান্টি, আমার কিছুই চাই না তোমার থেকে। আন্টি বলল, না, এর বদলে আমার তোমাকে কিছু দেওয়া উচিত। আমি বললাম, না আন্টি, আমার কিছু লাগবে না। আমার যদি কোনো সময় কিছুর প্রয়োজন হয় তাহলে আমি চেয়ে নিব। আমি বললাম, আন্টি তোমার এই কাপড়গুলো পছন্দ তো? অ্যান্টি বলল, পছন্দ মানে 7 জন্মেও তোমার স্যার আমাকে এসব দিতে পারবে না। আর তুমি আমাকে কত দামি জামা কাপড় দিলে।
আমি বলেছিলাম এটা কিছু নয়, এরকম আরও দেব পরে। তবে আপাতত আর নেই। অ্যান্টি বলল, হ্যাঁ দিও। অ্যান্টি আমার চোখের দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়েছিল। তবে আমার সাহস হয়নি উনাকে কিছু বলার। আমি উঠে আসছিলাম। তখন আন্টি আমায় বলল, তোমার যে কোন সময় যা প্রয়োজন হয় আমার কাছে চেয়ে নিও। আমি বললাম, তুমি আর কি দেবে? আমিই তো তোমাকে কত কিছু দিয়ে গেলাম। অ্যান্টি বলল, আমি তোমায় এমন কিছু দিব যা কেউ দিবে না। আমি বললাম, আন্টি কি এমন জিনিস আমায় দিবে যা কেউ দিবে না আমায়? আমি চলে এলাম। বুঝলাম অ্যান্টি আমার থেকে আরও জামা কাপড় বা টাকা পেলে আমি যা বলবো তাই দিতে রাজি থাকবেন। তবে আমার কাছে আরও জামা শাড়ি থাকলেও সেগুলো আমি তখনই দিব আন্টি, যখন আমি কিছু পাবো। পরের দিন পড়তে গেলাম। স্বাভাবিকভাবে পড়ে বের হলাম। উনি বারবার পড়ার ঘরে আসছিল আর নানান বাহানায় স্যারের সাথে কথা বলছিল। আমি ভাবলাম আমি ওনাকে এমন লোভ দেখাবো যাতে সে আমার কথাই সারাদিন চিন্তা করতে থাকে, যাতে করে হতাশ হয়ে উনি নিজেই একটা পদক্ষেপ নেয়। আমাদের পড়া শেষ হতেই একদিন সবার সামনে আমাকে এসে বলল, অ্যান্টি বলল, তুমি আমাকে একটু মার্কেটের দিকে ছেড়ে দেবে? কথাটা শুনে স্যার রাগী ভাব নিয়ে অ্যান্টির দিকে তাকালেও অ্যান্টি কোনো তোয়াক্কা করল না। আমিও না বলিনি। অ্যান্টিকে বাজারে নিয়ে আসলাম। বাজার আসতেই থামাতে বলল। আমি বাইক থামাতেই উনি নেমে পড়লেন। আমি মার্কেটে নামিয়ে দিয়েই চলে গেলাম। ঈদের আগের শেষ ক্লাস ছিল আমাদের। আমি যথারীতি আগে গিয়ে হাজির। স্যার তখন বাথরুমে। আন্টি আমায় বলল, তোমার ফোন নাম্বারটা দেবে? আমি দিলাম। তাড়াতাড়ি আমার ফোন নাম্বারটা নিয়ে চলে গেল। ঈদের তৃতীয় দিন বিকাল বেলায় আমি রেডি হচ্ছিলাম। ক্লাসের বন্ধুরা বেরাবো একসাথে। একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। আমি, হ্যালো, কে বলছেন? আমি তোমার আন্টি গু। আমি বললাম, হ্যাঁ অ্যান্টি বলেন। অ্যান্টি বলল, তুমি আজ আসবে এখানে? একটু দরকার ছিল। আমি ঘুরতে যাওয়ার প্ল্যান বাদ দিলাম। আমি বন্ধুদের সাথে ঘোরাঘুরির প্ল্যান বাদ দিলাম। আমি আমার বন্ধুদেরকে বুঝিয়ে বললাম, তোদের নিয়ে অন্যদিন ঘুরতে যাব। আজ আমার বাড়িতে জরুরি দরকার আছে। আমি তাদের মিথ্যা কথা বলে স্যারের বাড়ি চলে গেলাম। ঘরের ভিতর ঢুকেই দেখি অ্যান্টি আমার দেয়া দামি শাড়িটা পরে দাঁড়িয়ে আছে। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, স্যার কোথায় আন্টি? আন্টি বলল, তোমার স্যার বাড়িতে নেই। আমার মেয়েকে নিয়ে বাহিরে গেছে। মনে হয় কোথাও ঘুরতে গেছে। তাহলে আন্টি আপনি বাড়িতে একা? যাই হোক, আন্টি আমায় ফোন দিলে কেন? আন্টি বলল, দরকার ছিল। আমি বললাম, কি দরকার বলুন? অ্যান্টি বলল, তুমি যে বলেছিলে আমাকে আরও শাড়ি দেবে, দিলে না তো? আমি কি এই একটাই শাড়ি পরে ঈদ কাটাবো? আমি বললাম, তুমিও তো বলেছিলে আমাকে এমন কিছু দেবে যা অন্য কেউ দিতে পারবে না, কিন্তু দাওনি তো। অ্যান্টি বলল, এই ব্যাপার বুঝি? আমি বললাম, হ্যাঁ তাই। আন্টি তখন আমায় বলল, আচ্ছা তুমি আমায় কিছু টাকা দিতে পারবে? আমি বললাম, কত টাকা? আন্টি বলল, আমার 5,000 টাকা হলে হবে। পরে আবার দিয়ে দিব তোমায়। আমায় বিশ্বাস করে টাকাটা দাও। আমি বললাম, আন্টি আমি তোমায় টাকা দিব কিন্তু টাকা ফেরত নিতে পারবো না। যদি ফেরতের কথা বলেন তাহলে আমি টাকা দিতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে টাকা ফেরত দিব না। এখন খুশি? তাহলে 5,000 টাকা দাও। আমি আন্টিকে বললাম, আন্টি তুমি আমায় বলছিলে কি দিবে যা অন্য কেউ দিতে পারবে না। তাহলে কি দিবে আমায়? আন্টি তখন বলল, তুমি আমায় আগে টাকা দাও, তারপর দেখো আমি তোমায় কি উপহার দেই। আমি আন্টির কথা শুনে আন্টিকে বললাম, তাহলে আপনি 30 মিনিট অপেক্ষা করুন। আমি আপনার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আন্টি বলল, ঠিক আছে তুমি তাহলে বাড়ি থেকে টাকা নিয়ে এসো। আমি অপেক্ষায় আছি তোমার। আমি তখন বাইক দিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমি ঘরে ঢুকে মাইনি ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে আন্টির বাসায় চলে আসলাম। আজ আমি মনে মনে ভাবতে লাগলাম, দেখি আজ আন্টি আমায় কি দেয়। মনে মনে ভাবলাম টাকা দিব পরে, আগে দেখি আন্টি কি দেয়। আমি জানতাম আন্টি আমায় কি দিবে, কিন্তু আমি যা ভেবেছি তাই কি দিবে। যাই হোক, আমি আন্টিকে বললাম, আন্টি আমি টাকা নিয়ে আসলাম। এখন তুমি আমায় কি দিবে দাও। তুমি তো বললে আমি যা দিব তা কেউ দিতে পারবে না। তাহলে কি এমন জিনিস আন্টি বলুন? আন্টি তখন বলল, আমি যা দিতে চাই সেটা দিনের বেলা হয় না। আমি বললাম, কি এমন জিনিস দিবে তাও দিনে দেওয়া যাবে না? আমি আন্টিকে বললাম, আন্টি দিনে দেওয়া যাবে না।
আন্টি বলল, না, দিনে দেওয়ার নিয়ম নেই। আমি আন্টির মুখে এমন কথা শুনে অবাক হলাম। আমি তো চিন্তায় পড়ে গেলাম। দিনের বেলায় হবে না। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি টাকাটা রাখুন। আপনার যখন সুবিধা হয় আপনি দিয়েন। আমি কিন্তু টাকার কথা বলছি না। আপনি আমায় কি জানি দিবেন রাতের বেলায়। আমি সেইটা নিতে চাই। তারপর আন্টি বলল, এখন তুমি বাড়ি যাও, সন্ধ্যায় আবার এসো। আজ আমাদের বাড়িতে তোমার থাকতে হবে। তাহলে আমি দিতে পারব। আমি বললাম, কোন সমস্যা নাই আন্টি। আমি সন্ধ্যায় আসছি তোমাদের বাড়িতে। আমি যখন আন্টির বাড়ি থেকে বের হলাম, আন্টি তখন আমায় বলল, দাঁড়াও, আসার সময় বাজার থেকে বা ফার্মেসি থেকে 1 প্যাকেট ফুটকা নিয়ে এসো। আমি আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি আন্টিকে বললাম, আন্টি, ফুটকা দিয়ে কি হবে? আরে বোকা, তোমায় যা বলছি তা নিয়ে এসো। আমি বুঝেও না বুঝার ভান করলাম আন্টির সামনে। আমি তো আর এখন ছোট নয় যে বুঝি না। আমি সবই বুঝি। যাই হোক, আমার মনের ভিতর কেমন জানি ভয় ভয় করছে। আমি সন্ধ্যার আগে গোসল করে খেয়ে নিলাম। তারপর শরীরের পারফিউম দিলাম। তারপর ফুটকাটা নিয়ে আন্টির বাসায় চলে গেলাম। আমি আন্টির বাসায় ঢুকতেই আন্টি বলল, তুমি তো দেখি জামাই সেজে গেছ। বাহ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি আন্টিকে বললাম, কি যে বলেন। আন্টি বলল, এত লজ্জা কিসের, তুমি তো আমার ছেলের মতো। আমি আন্টির কথা শুনে ভাবলাম, কি বলে আন্টি এসব? তাহলে আমি যা ভেবেছি তা কি মিথ্যা হতে চলেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারি না। দেখি কি হয়, আল্লাহ ভরসা। আন্টির একটা মেয়ে আছে, খুব সুন্দরী। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আমি আন্টিকে বললাম, আন্টি, এই নাও, তুমি ফার্মেসি থেকে আনতে বলেছিলে, নিয়ে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি কি দিবে দাও। আন্টি বলল, এত পাগল হইছো কেন? রাত পোয়াতে তো অনেক বাকি। হঠাৎ দেখলাম স্যার তার নিজের মেয়েকে সাজিয়ে নিয়ে আসলো। আন্টি বলল, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি জানি তুমি মনে মনে তাকে ভালোবাসতে। আর তাই আমি তোমার মতো ভালো ছেলে হাতছাড়া করতে চাই না। আমি আজ আমার মেয়েকে উপহার হিসেবে তোমাকে দিলাম, মানে তুমি রাজি থাকলে তাকে তোমার সাথে বিয়ে দিব। আমি মনে মনে যা চিন্তা করছিলাম, দর্শক বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পেরেছ। কিন্তু আমি যা চিন্তা করছি সব ভুল চিন্তা। সব আমার মনের ভুল ধারণা। যাই হোক, আমিও আন্টির কথায় রাজি হলাম। তাদের সম্মতিতে আমি তাকে বিয়ে করে ফেললাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।